ওয়েলকাম টু মাই চ্যানেল মোল্লা শৈফুদ্দিন এমএস। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিষয় ভিত্তিক অর্থাৎ সাবজেক্টিভ থেকে যে ধরনের প্রশ্ন প্রাথমিক টেটের ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি যে বিষয় ভিত্তিক যে প্রশ্ন নিয়ে অনেকে কনফিউশনে রয়েছেন যে আমি অনার্স করেছি বা মাস্টার ডিগ্রি করেছি, সেক্ষেত্রে কেমন প্রশ্ন আমাকে জিজ্ঞেস করতে পারে বোর্ড। আশা করছি এই ভিডিও শেষ পর্যন্ত সেটা দেখলে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিও এই ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, যেখানে সক্রিয়তা ভিত্তিক পাঠদান তার উপর আলাদা করে ভিডিও বানিয়েছি। ফুল ইন্টারভিউ অর্থাৎ টোটাল 20টা স্কিলের ওপর 0.5 করে 10-এ 10 কি করে পাওয়া যাবে সেই নিয়ে ভিডিও আপলোড করেছি। এবং এর সাথে সাথে গান, নাচ, কবিতা আবৃত্তি, ডেমো এবং ইন্টারভিউর প্রশ্নোত্তর সব রকম ভিডিও আপলোড হয়েছে। কিন্তু এটাই প্রথম ভিডিও যেটা বিষয় ভিত্তিক থেকে প্রশ্ন কেমন আসে সেই নিয়ে আমরা কথা বলবো। এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমরা বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি। সেখানে আমাদের মিশন গভর্নমেন্ট সার্ভিসের তরফ থেকে বিষয়ভিত্তিক বিভিন্ন টিম তৈরি করা হয়েছে। এই যে দেখছেন সবাই গোল করে বসে রয়েছে, এটা কোনোটা বাংলার যারা অনার্স করেছে বা বাংলায় মাস্টার ডিগ্রি করেছে তারা এক কাছে বসেছে, বা যারা ইংলিশ নিয়ে পড়াশোনা করেছে তারা এক কাছে, যারা পল সায়েন্স নিয়ে, যারা ইকোনমিক্স নিয়ে, যারা ম্যাথস নিয়ে, ফিজিক্স নিয়ে, কেমিস্ট্রি নিয়ে, এডুকেশন নিয়ে, অর্থাৎ বিভিন্ন সাবজেক্টের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। বেসিক্যালি এখনো পর্যন্ত যে সমস্ত ইন্টারভিউগুলো হয়েছে, আমাদের বিগত সময়ে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিয়ে এসছে তারা অভিজ্ঞতা শেয়ার করেছে, এবং আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও দেখেছি যে সাবজেক্টের প্রশ্ন দেয় দুটো জায়গায়। একটা হচ্ছে ইন্টারভিউয়ের একদম শুরুতে যখন প্রশ্ন করে আপনি কোত্থেকে এসছেন, আপনার নাম কি, নামের অর্থ কি, কিভাবে এলেন, ঠিক এর পরে এই জায়গাটাই ঢোকা হয়, সেটা হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, বা কখনো বলা হয় আপনার লাস্ট কোয়ালিফিকেশনটা বলুন, বা বলা হয় আপনি কোন সাবজেক্টে অনার্স করেছেন বা মাস্টার করছেন। এবং সেখান থেকে একটা প্রশ্ন করা হয়, এভাবে শুরু হয় যে আচ্ছা আপনি যে সাবজেক্টে অনার্স করেছেন বা মাস্টার্স করেছেন সেই সাবজেক্টটি এই প্রাথমিক শিক্ষায় পড়াতে গিয়ে আপনি কিভাবে কাজে লাগাবেন। এটা একটা বেসিক প্রশ্ন, সবাইকে জিজ্ঞেস করে। কোনো ইয়ার গ্যাপ থাকলে সেখান থেকে বিভিন্ন প্রশ্ন করা হয় যে আপনি এই সাল থেকে এই সাল আপনি দেখছি ইয়ার গ্যাপ রয়েছে, এটাতে আপনি কি করছিলেন। তো ইয়ার গ্যাপ থাকলে কোনো নেগেটিভ পয়েন্ট কিছু নেই, আপনি সঠিক কারণটি বলবেন এবং তার অনুযায়ী সঠিক কথা বলবেন, যাতে তেনাদের ক্রস প্রশ্নগুলোর উত্তরটা আপনি সঠিক দিতে পারেন। অর্থাৎ আপনি বললেন যে সেই মুহূর্তে আপনাদের পারিবারিক অবস্থা খারাপ ছিল বলে আপনি পড়াশোনা থেকে একটু বিরত ছিলেন, কোনো কাজের সঙ্গে জড়িত ছিলেন। সঙ্গে সঙ্গে কিন্তু তিনারা কোশ্চেন করবেন কোন কাজ। আপনি কাজটা হয়তো বললেন, সেই কাজ ওরিয়েন্টেড কিছু প্রশ্ন কিন্তু আপনাকে জিজ্ঞেস করে তিনারা চেক করবেন যে আপনি যে কাজটার কথা বললেন সেটা আদৌ সত্য কিনা। আমরা দেখেছি ইন্টারভিউ হয়তো কাউকে জিজ্ঞেস করা হলো আপনি কোনো জায়গায় বেড়াতে গেছেন, হয়তো কেউ বলেছে হ্যাঁ আমি পুরী বেড়াতে গেছি, তখন হয়তো বললো আপনার জেলা থেকে পুরীর দূরত্ব কত, আপনি কিসে গিয়েছিলেন, হয়তো বললো ট্রেনে। আচ্ছা কতক্ষণ সময় লেগেছিল বলুন তো। আচ্ছা পুরীতে আপনি কি কি দেখেছেন বলুন তো। এরকম টাইপের বিভিন্ন প্রশ্ন করা হয় যাতে সত্যতা যাচাই করা হয়। তো যাই হোক, আমরা যেহেতু বিষয়ভিত্তিক কথাবার্তা বলছি, এই একটা জায়গায় বিষয়ের প্রশ্ন করা হয়, আর একটা জায়গায় বিষয়ের প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে যখন ডেমো ক্লাস চলে। অর্থাৎ ডেমোটি নিজস্ব সাবজেক্ট থেকে দেওয়া হতে পারে বা ঐচ্ছিক হতে পারে। আবার ডেমো যখন চলবে তখন নিজের সাবজেক্টে অনেক সময় সুইচ করে দেওয়া হয়। অর্থাৎ আপনি ডেমো হয়তো দিচ্ছেন অঙ্কের কোনো একটা বিষয়ের ওপর, আর আপনার সাবজেক্ট ছিল হয়তো বায়োসায়েন্স, আপনাকে ওখান থেকে আবার বায়োসায়েন্সে কনভার্ট করে দিতে পারে। করবেই এমন বলছি না, আমার এর আগে কিছু স্টুডেন্ট রয়েছে যারা এখন চাকরি করছে, কাউকে কাউকে হয়তো ভূগোল সাবজেক্ট তাকে ভূগোলের অঙ্ক করতে দেওয়া হয়েছে, হয়তো অঙ্ক সাবজেক্ট তাকে অঙ্কের বৃত্তের সমীকরণ লিখতে দেওয়া হয়েছে, ফিজিক্সের সাবজেক্ট তরঙ্গের সমীকরণ লিখতে দেওয়া হয়েছে। এমন নয় যে তরঙ্গ সমীকরণ কিন্তু প্রাথমিক স্কুলে কোথাও রয়েছে, কিন্তু লিখতে দেওয়া হয়েছে। অর্থাৎ ইন্টারভিউটা ছোট বাচ্চাদের জন্য বলে টোটাল ইন্টারভিউটাই শুধু বাচ্চা ওরিয়েন্টেড প্রশ্ন হবে এমন নয়, বাচ্চাদের জন্য যেমন প্রশ্ন হবে বাচ্চাদের জন্য প্রশ্ন হবে, এটা আমি মজা করে বলি আর কি। তো এখানে একটা জায়গায় সবাইকে হয়নি বলে উপরতলা নিচেতলা সব জায়গায় স্টুডেন্টদেরকে বিভিন্ন জায়গায় শিফট করা আছে। এই যে উপরের রুমে দেখছেন, সেখানে আমি বিভিন্ন জায়গায় গিয়ে তদারকি করছি আর কি। সেখানে স্টুডেন্টরা একগোত্রীয়, এরা সবাই ইংরেজি সাবজেক্টের, বা যারা টেকনিক্যাল লাইন থেকে এসছে অর্থাৎ এমটেক বা বিটেক রয়েছে বা পলিটেকনিক করেছে, তারা আবার পরবর্তীকালে ডিএলএড করে এখন প্রাথমিক টেট পাস করেছে, তাহলে ওই ডিএড করার পর পলিটেকনিক বা এমটেক বা বিটেকের পর সেখান থেকে প্রশ্ন কেমন আসতে পারে সেই নিয়েও কিন্তু আমাদের এখানে আলোচনা হচ্ছে। অর্থাৎ আমাদের বিষয়ভিত্তিক প্রশ্নের যে জায়গাটা, সেখান থেকে আমাদেরকে খুব ভালো রেডি করতে না পারলে আমাদের ইমেজটা খারাপ হবে যে এই সাবজেক্টে অনার্স করেছে বা মাস্টার্স করেছে অথচ এই সাবজেক্ট থেকে সে কিছু বলতে পারছে না। এবার আমি দুটো একটা একটু এক্সাম্পল দিই, তাহলে আর একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ ধরি বাংলা সাবজেক্টের কি প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে বাংলা সাবজেক্টের প্রশ্ন হতে পারে একদম লেখক পরিচিতি, ছদ্মনাম, চরিত্র, এগুলো। ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত যেগুলো সিলেবাসে ছিল সেগুলো কে লিখেছেন, বা গ্র্যাজুয়েশন বা মাস্টার্সে যে উপন্যাস বা কোনো গল্প বিশ্লেষণ বা কোনো রকম কোনো সিলেবাসে যা যা রয়েছে আর কি, সেগুলো সবকিছু কিন্তু জিজ্ঞেস করা হতে পারে।
লেখক পরিচিতি, ছদ্মনাম, চরিত্র ছাড়াও সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন হতে পারে, অর্থাৎ চর্যাপদ, অন্ধকার যুগ, বাংলা সাহিত্যের আদি যুগ, মধ্যযুগ বা বর্তমান যুগ, রবীন্দ্র পরবর্তী কবি, রবীন্দ্র পূর্ববর্তী কবি, রবীন্দ্র সমসাময়িক কবি, কিছু সাহিত্য সমালোচক, ছন্দ, হয়তো বলে দলবৃত্ত ছন্দ সম্পর্কে আপনার কি জানা আছে, বা বোর্ডে আপনি দলবৃত্ত ছন্দটা একটু বোঝান তো। হয়তো আপনাদের অনেকে অবাক লাগবে যে প্রাথমিক স্কুলে আবার ছন্দ। আরে, যারা বোর্ডে রয়েছে তারা তো আর প্রাথমিক স্কুলের যা শুধু করছেন না, সেরকম দেখতে গেলে তো অনেক কিছুই হয়। টেটের যে প্রশ্ন এখন স্ট্যান্ডার্ড, সেগুলো অনেকটাই প্রাইমারি স্কুলে কোনোটাই নেই। তো সেক্ষেত্রে তাহলে প্রশ্ন এরকম কেন হয়, তাই না? তো এই ধরনের প্রশ্ন মানে বোকা বোকা প্রশ্ন, যে এতটাও কঠিন হয় না, এরকম যদি কেউ বলে সেটা খারাপ হয়। তো এই হচ্ছে বাংলা সিলেবাসটা। হয়তো ইংলিশ সাবজেক্টে কেউ অনার্স করেছে, ইংলিশ থেকে তাকে প্রশ্ন করা হতে পারে যে পার্সনিফিকেশন কি, শেক্সপিয়ারের কয়েকটা নাটকের নাম বলুন, লুসি চরিত্রটা কার, বা মাস্টার ডিগ্রিতে বা গ্র্যাজুয়েশনে ইংলিশে যেগুলো ছিল সেগুলো সম্পর্কে প্রশ্ন হতে পারে, বা ইনফিনিটিভ, জেরান্ট বা ট্যাগ কোশ্চেন, বা পার্টস অফ স্পিচের নাউন্স, প্রোনাউন্স, অ্যাডভার্ব এগুলোর ধারণা, বা ইনফিনিটিভের ধারণা, বা ট্রান্সলেট জিজ্ঞেস করতে পারে, কিছু সেন্টেন্স স্ট্রাকচার জিজ্ঞেস করতে পারে, রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব জিজ্ঞেস করতে পারে। হয়তো হিস্ট্রি থেকে কেউ অনার্স করেছে বা মাস্টার্স করেছে, তখন বলতে পারে আপনার ইতিহাস সাবজেক্টটি এখন প্রাইমারি স্কুলে আছে কি। যেমন এখন ইতিহাস বলে কোনো সাবজেক্ট নেই, আমাদের পরিবেশ বলে একটি সাবজেক্ট আছে, সেখানে হিস্ট্রি ঢুকে আছে, অর্থাৎ এটা সোশ্যাল সায়েন্স, সমাজ বিজ্ঞান। এখন তাকে কিন্তু এই জিনিসগুলো বোঝাতে হবে যে সমাজ বিজ্ঞানের এই জায়গাটা আমাদের আমাদের পরিবেশে ঢোকানো আছে, এবং ইতিহাস আমরা কেন পড়ি, ইতিহাসের পড়ে লাভ কি, সেগুলো বাচ্চাদের মনে কিভাবে ঢোকানো যায়, এগুলো নিয়েও কিন্তু তখন প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে তাকে আনসার দিতে হবে যে আমরা ইতিহাস পড়ি অতীতকে জানতে, বর্তমানকে বুঝতে এবং ভবিষ্যতের কথা বা ভবিষ্যতে প্ল্যান করতে। সেক্ষেত্রে বাচ্চারা আমাদের আদি যুগে মানুষরা কি করতেন, কি খেতেন, কোথায় থাকতেন, এগুলো যদি তারা সঠিকভাবে জানতে পারে, তাহলে বর্তমানটাকে বুঝতে পারবে এবং ভবিষ্যতের একটা ব্লুপ্রিন্ট তৈরি করতে পারবে। এইভাবে তাদেরকে প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা সাবজেক্টকে তাদের প্রাইমারি স্কুলে কি গুরুত্ব সেগুলো বোঝাতে হবে। হয়তো কেউ এমটেক বা বিটেক করেছে, টেকনিক্যাল লাইন থেকে তারা আসছে, তাদের প্রশ্ন এরকম হতে পারে আপনার টেকনিক্যাল নলেজগুলো আপনি প্রাইমারি স্কুলে কিভাবে কাজে লাগাবেন। সেক্ষেত্রে এরকম বলাই যায় যে আমার যে সমস্ত টেকনিক্যাল নলেজ আছে তাতে করে ডিজিটাল লার্নিং এর উপর আমি জোর দিতে পারবো। আমি ল্যাপটপ নিয়ে, মোবাইলে বা বিভিন্ন অ্যাপস থেকে আমি ড্রয়িং করাতে পারবো, আমি কম্পিউটারে লার্নিং দিতে পারবো, এবং আমি সিএএল, কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং, সেটার উপর জোর দিতে পারবো। এবং এছাড়াও আমি বিভিন্নভাবে প্রজেক্টর ইউজ করে আধুনিক শিক্ষার মাধ্যমে কম্পিউটারকে এলটিএম হিসেবে ব্যবহার করে পড়াশোনাটাকে অনেক দৃষ্টি আকর্ষণ করতে পারবো। এবং আমাদের যে এলটিএম গুলো রয়েছে, যেটা শ্রুতি এবং দৃষ্টি দুটোতেই কাজে লাগবে, সেরকম বিভিন্ন এলটিএম ব্যবহার করতে পারবো। এরকম ভাবে বলা যেতে পারে টেকনিক্যাল লাইনের যারা আছো তাদের ক্ষেত্রে। আবার বায়োসায়েন্স বা পিওর সায়েন্স বা পল সায়েন্স, ইকোনমিক্স, এগুলো থেকেও প্রশ্ন হতে পারে যে আপনার সাবজেক্ট হচ্ছে পল সায়েন্স বা ইকোনমিক্স, আপনি প্রাইমারি স্কুলে এটাকে কিভাবে কাজে লাগাবেন। সেক্ষেত্রে এরকমভাবে বলা যেতে পারে যে পল সায়েন্স বা ইকোনমিক্স এগুলি সমাজ বিজ্ঞানের একটি অংশ, এবং প্রত্যেকটাই সমাজেরই অংশ। আমরা জন্মগতভাবে প্রত্যেকেই রাজনীতিবিদ, সেটা কি পারিবারিক, কি সাংসারিক, কি অর্থনৈতিক জীবনে। সেক্ষেত্রে একটা শিশু মনে সে সমাজে কিভাবে তার জীবনটা পরিচালনা করবে, তার প্ল্যান কেমন হবে, এটাই কিন্তু তার রাষ্ট্রনীতি, অর্থাৎ বাচ্চাদের মতো করে রাষ্ট্রনীতিটা বোঝানোর চেষ্টা করব। আবার সে কি খরচপাতি করবে, কোথায় খরচ করবে, কেমন খরচ করবে, এগুলো নিয়ে যখন কথা বলবো সেগুলি একটা ইকোনমিক্সের অংশ, সেটা তাকে বোঝাবার চেষ্টা করব। অর্থাৎ সমাজ বিজ্ঞান এবং আমাদের প্রকৃতি বিজ্ঞান বা ভৌত বিজ্ঞান, বা আমাদের যেগুলো একদমই অঙ্কের মতো সাবজেক্ট, অর্থাৎ যেগুলো আমাদের বিমূর্ত কনসেপ্ট, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, সেগুলোকে মূর্ত কনসেপ্ট অর্থাৎ কংক্রিট আইডিয়াতে কিভাবে কনভার্ট করব, সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। হয়তো অঙ্ক কেউ অনার্স করেছে বা মাস্টার্স করেছে, তাকে জিজ্ঞেস করা হতে পারে যে আপনার অঙ্কের মাস্টার্স বা অনার্সের এই নলেজগুলো আপনি প্রাইমারি স্কুলে কিভাবে কাজে লাগাবেন। তখন তাকে এইভাবে শুরু করা যেতে পারে যে অঙ্ক একটি বিমূর্ত সাবজেক্ট, যেটা ধারণা তাদের কাছে থাকে না। অর্থাৎ আমরা যখন বলি এক, তখন তার কোনো কনসেপ্ট একটা বাচ্চার মধ্যে থাকে না, কিন্তু যখন বলি একটি চকলেট বা একটি চক বা একটি স্টুডেন্ট, তখন তার একটা ফিজিক্যাল কনসেপ্ট, অর্থাৎ এটা কংক্রিট হয়, তার ধারণাটা মূর্ত হয়। তাই বিমূর্ত থেকে মূর্ত ধারণার জন্ম দেয় এই গণিত। এই ধরনের টার্মগুলো যখন আপনি ইউজ করবেন ইন্টারভিউ বোর্ডে, তখন বোর্ডও বুঝতে পারবে যে এগুলো সাদামাটা আনসার না। সাদামাটা আনসার তো সবাই দিতে পারে। অঙ্ক কিভাবে কাজে লাগাবেন, তখন হয়তো আপনি বললেন আমি বাচ্চাদেরকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এসবের ধারণা দেব। এগুলো তো সাদামাটা আনসার। তাই একটু স্ট্যান্ডার্ড আনসার দেওয়া শিখতে হবে। হয়তো কোনো একজন, তার বিষয়বস্তু হচ্ছে, যেহেতু এখন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে সবাই আসছে, ভোকেশনাল কোর্স করেছে, তারপর ডিএলএড করেছে, এখানে আসছে,
তখন তাকে জিজ্ঞেস করা হতেই পারে যে আপনার ভোকেশনাল কোর্সের নলেজ আপনি এই প্রাইমারি স্কুলে বাচ্চাদের কিভাবে কাজে লাগাবেন। তখন এই যে ভোকেশনাল কোর্স বা বৃত্তিমূলক শিক্ষা, হাতে কলমে শিক্ষা, তার সাথে নূই তালিম যেটা ১৯৩৭ সালে গান্ধীজির, তার সঙ্গে কি সম্পর্ক একটু তুলে ধরতে হবে। এরকম বলা যেতে পারে যে আমরা জানি বাচ্চাদের যে ১৯৩৭ সালে নূই তালিম গান্ধীজি তৈরি, তো সেই নূই তালিমের মাধ্যমে হাতে কলমে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে এবং সেখানেও এই ভোকেশনাল ট্রেনিং বা বৃত্তিমূলক শিক্ষার কথা বলা হয়েছে, যেগুলো কাজের মাধ্যমে শিক্ষা এবং সেই বৃত্তিমূলক কাজের মাধ্যমে তারা নিজেদেরকে উন্নত করবে, নিজেদের প্রয়োজন মেটাবে এবং তারা সামাজিকভাবে অর্থনৈতিক ইনকামের পথও একটা এই জায়গা থেকে বেছে নিতে পারে, এরকম একটা কনসেপ্ট তাদের মধ্যে তৈরি হবে। অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ড বা বিষয়বস্তু থেকে এসছেন তারা সেই বিষয়বস্তুটাকে ভালো করে রেডি করুন। আমাদের এমজিএস থেকে প্রত্যেকেই বাছাই করা ১,০০০টি সাজেস্টিভ প্রশ্ন দেওয়া হয় এবং সেখান থেকে আবার বেছে ১০০টি প্রশ্ন দেওয়া হয় প্রত্যেকটা বিষয় থেকে, যেগুলো যদি ভালো করে রেডি করা যায় তাহলে প্রত্যেকেই ইন্টারভিউয়ের বিষয়ভিত্তিক প্রশ্ন থেকে আর কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না ব্যক্তিগত। তো সেই ১০০টি করে প্রশ্ন আমাদের স্টুডেন্টদেরকে এখন রেডি করানোর কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায়, একটা জায়গায় চেয়ার টেবিল নিয়ে বোর্ড ইন্টারভিউ হচ্ছে, বাকিরা বসে একই সাবজেক্টের যারা ছেলেমেয়ে তারা একে ইন্টারভিউ দিচ্ছে এবং বাকিরা ইন্টারভিউ নিচ্ছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে হয়তো ৪ জন বসে রয়েছে, একজন ইন্টারভিউ দিচ্ছে, তার হয়ে গেলে আরেকজন দেবে, বাকিরা প্রশ্ন করবে, তার হয়ে গেলে আরেকজন দেবে, বাকিরা প্রশ্ন করবে। এইভাবে ৪ জনের শেষ হয়ে গেলে তারপর তাকে আবার এই ফানেলে অর্থাৎ এই বোর্ড ইন্টারভিউ আসতে হবে। অর্থাৎ বিষয়বস্তুক যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো শেষ হয়ে যাওয়ার পর তাকে আবার এখানে বোর্ডে আসতে হবে এবং বোর্ডে ফুল ইন্টারভিউ দিতে হবে। ফুল ইন্টারভিউ মানে পুরোটা, অর্থাৎ একদম মে আই কাম ইন স্যার বলে শুরু করে আপনি কোথা থেকে আসছেন, আপনার বাড়ি কি কোথায়, আপনার নিজস্ব কোয়ালিফিকেশন বলুন, তারপর তো টেট থেকে প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন, তারপর ডেমো ক্লাস দেখাতে বলা, এলটিএম সহযোগে ডেমো ক্লাস, সক্রিয় ভিত্তিক পার্ট দেখানো এবং ইন্টারভিউ শেষ পর্যন্ত একদম ফিনিশিং পয়েন্ট পর্যন্ত আমাদের ওই বোর্ড ইন্টারভিউ এটা ফিনিশ করা হয়। অর্থাৎ এখানে প্রত্যেকজনকে কিন্তু বিষয়ভিত্তিক প্রশ্নের ওপর তার দখল দায়িত্বের জন্য কাজ করা হচ্ছে। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা যারা টেট ২২ এর স্টুডেন্ট রয়েছেন বা অন্যান্য টেটের স্টুডেন্টরা রয়েছেন, তাদের প্রত্যেককে এটা ধরে রাখুন যে আপনার যে অনার্স সাবজেক্ট বা আপনার যে মাস্টার ডিগ্রির সাবজেক্ট সেখান থেকে আপনাকে প্রশ্ন করবেই এবং ওই বোর্ডে যদি আপনার সাবজেক্টের কোনো কেউ থেকে থাকেন তাহলে কিন্তু আপনার চাপ আরো বেড়ে গেল। তবে চাপ বেড়ে গেল বলবো না, বিষয়ভিত্তিক যদি একটু নলেজ থাকে সেক্ষেত্রে এটা একটা অ্যাডভান্টেজও বলতে পারি আমরা। তো যদি বোর্ডে কোনো ব্যক্তিত্ব থেকে থাকেন আপনার সাবজেক্টে তাহলে কিন্তু তিনি প্রশ্ন করবেনই করবেন। আর যদি বোর্ডে আপনার সাবজেক্টে কোনো ব্যক্তিত্ব নাও থেকে থাকেন তখন কমন কিছু প্রশ্ন কিন্তু আমরা সবাই কি করতে পারি সেই প্রশ্নগুলো করা হবে। আর অন্যদিকে দেখা গেছে যে বোর্ডে আপনার বিষয়ের প্রশ্ন হয়তো সাবজেক্টের টিচার নেই, কিন্তু অন্যান্য যে সমস্ত সাবজেক্টের টিচাররা বসে আছেন তিনারা মাঝে মধ্যে অন্য সাবজেক্টে নিজেদেরকে ট্রান্সফার করার চেষ্টা করেন। সেটা কেমন একটু বলি। অনেকের মনে প্রশ্ন যে আমি উচ্চ মাধ্যমিকের পর আর কিছু সাবজেক্ট দেখাইনি, আমি পাস কোর্স পড়েছি, তাহলে আমাকে কি ওই পাস কোর্সের ৩টে সাবজেক্ট থেকে প্রশ্ন করতে হবে, রেডি করতে হবে, প্রস্তুতি নিতে হবে? আমি উচ্চ মাধ্যমিক দেখিয়েছি, তাহলে উচ্চ মাধ্যমিকে যে সাবজেক্টগুলো ছিল সেখান থেকে প্রশ্ন তো রেডি করতে হবে? হ্যাঁ, এর উত্তর হচ্ছে হ্যাঁ, একটু চোখ বুলিয়ে যেতে হবে উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিকের বইগুলো আর গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশনের বইগুলো। তবে তবে ওখানে যদি অন্য কোনো সাবজেক্টের মানুষ থাকেন আর তিনি মনে করেন যে ওই সাবজেক্ট থেকে প্রশ্ন করব, তাহলে কিছুই করার নেই। আমরা ছোটবেলায় ওই গরু আর কুমিরের গল্প শুনেছি, সেরকম ঠিক ওই জায়গায় উনি নিয়ে যাবেন। ওই জন্য আমি মজা করে বলি যে ইন্টারভিউ ড্রাইভারটা আপনাকে হতে হবে, অর্থাৎ আপনি যেদিকে সবল সেই দিকেই ইন্টারভিউ বোর্ডকে নিয়ে যাবেন। আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি অবসরকালীন কি করেন, আপনি বলে ফেললেন যে আমি গাছ লাগাই, অথচ কোন ঋতুতে কোন ফুল হয়, কোন ফল হয়, তার বিজ্ঞানসম্মত নাম কি, বা কোন গাছের জন্য কি লাগে, এসব কিছুই আপনি জানেন না, অথচ একবারই আপনি বলতে গেলেন, এটা খারাপ হবে। তাই ড্রাইভারটা আপনার কি হতে হবে ইন্টারভিউ বোর্ডে। যাই হোক, ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না, যেহেতু বিষয়ভিত্তিক একটা ভিডিওর অনেকে কমেন্ট করেছিলেন বা অনেকে আমাকে আমার অফলাইনের স্টুডেন্ট যারা আছে বর্ধমানের তারা দাবি করেছিলেন, বা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যারা অনলাইনে ক্লাস করে আমার হোয়াটসঅ্যাপে অনেকে এসএমএস করছে যে স্যার বিষয় নিয়ে খুব টেনশনে আছি, তো বিষয় নিয়ে একটা ভিডিও করলে ভালো হয়। আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে খুব কম সময়ের মধ্যে বিষয়ভিত্তিক কিছু বোঝানোর চেষ্টা করলাম। এরপরও যদি কারো কোনো কনফিউশন থাকে বিষয়ভিত্তিক কোনো জায়গার জন্য বা কোনো সহযোগিতা দরকার থাকে, তাহলে আমাদের যে অফিসিয়াল নাম্বার 9647614755 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যদি তার সাবজেক্টের নাম পাঠানো হয় তাহলে সাবজেক্ট ব্যাপারে বা সাবজেক্ট বিষয়বস্তুর ব্যাপারে অফিসিয়ালি যদি কোনো হেল্প করার থাকে তাহলে সেটা করা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।